শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং আজকের তারকা কথন যাকে ঘিরে আমরা সাজিয়েছি, তিনি শুধুমাত্রই বাংলাদেশের সঙ্গীত ভুবনের একজন নক্ষত্রই নন, তিনি আসলে তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা এবং একই সাথে মুক্তিযোদ্ধা এবং রক সঙ্গীতের প্রতিকৃত। হ্যাঁ দর্শক, আমি বলছি আজম খানের কথা। এবং 2011 সালের আজকের দিনে তিনি আমাদের ছেড়ে চলে যান পরপারে। এবং আজকে তারকা কথনে আমরা তাকে স্মরণ করব, তারই কাছের কিছু মানুষজনের কাছ থেকে তার কথা শুনে। এবং একই সাথে আসলে তার ব্যাপারে যদি কিছু বলতে চাই, তিনি আসলে গানের মাধ্যমে একটি বিনোদনের মাধ্যমই তৈরি করেন নাই, তিনি একটি বিপ্লবের ভাষা তৈরি করেছিলেন। এবং আমরা আজকে যাদের সাথে কথা বলবো তাকে স্মরণ করে, তাকে নিয়ে তাদের সাথে এ পর্যায়ে আমরা পরিচিত হয়ে নেব। শুরুতেই আমাদের সাথে আছেন 70 দশকের বাংলার পপ এবং ব্যান্ড সঙ্গীতের অন্যতম নাম ফেরদৌস ওয়াহিদ। স্বাগত আপনাকে। আমাদের সাথে আছেন আজম খানের কনিষ্ঠ কন্যা এবং একই সাথে কণ্ঠশিল্পী এবং তার সঙ্গীত দর্শনের উত্তরসূরি অরণি খান। আমাদের সাথে আরও আছেন উচ্চারণ ব্যান্ডের পারকাশনিস্ট, ভোকাল ও ব্যান্ড লিডার এবং ফিডব্যাকের এক্স ড্রামার পিয়ারু খান। স্বাগত আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন আজম খানের ব্যান্ড উচ্চারণের দ্বিতীয় লাইনআপের গিটারিস্ট এবং ভোকাল দুলাল জোহা। আপনাকেও স্বাগত। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। এবং শুরুতেই যেমনটি বলছিলাম, আজকে আসলে আমরা কথা বলবো তাকে নিয়ে, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আজম খানকে ঘিরে, তার মৃত্যুবার্ষিকীতে ঘিরে। আমরা শুরুতেই একটু ফেরদৌস ওয়াহিদ আপনার কাছেই জানতে চাইবো, আজম খান সম্পর্কে আজকে কি বলতে চান? এখানে আমার সঙ্গে তো দুটো পরিচয়। একটা, আজম খান হলো বাংলাদেশের একজন কিংবদন্তি, আরেকটা হলো আমাদের বন্ধু। মোট কথা, তাকে যা দেখেছি একজন সহজ সরল মানুষ, প্যাচগোজের মধ্যে থাকতো না। জীবনকে আমি কখনো এটাকে উচ্ছৃঙ্খল বলবো না, একদম উচ্ছ্বসিতভাবে নিজের জীবনকে কাটিয়ে গিয়েছে। কোনো রকম ডানবাম নিয়ে অত ভাবনা চিন্তাও তার ছিল না, যে কারণেই সে সহজ সরল। আর যদি তাকে একজন সঙ্গীতের মানুষ হিসেবে চিন্তা করি, তাহলে আমি বলবো যে আজম খান এমনই একজন মানুষ, এমনই একজন সৌভাগ্য মানুষ, যে জনপ্রিয়তার যে মুকুট, এই পপ সঙ্গীতের জোয়ারে যে জনপ্রিয় মুকুটটি তার মাথাতেই প্রথম পড়ে। একদম। এখনো বলবো অভিনন্দন আজম খান, যেখানেই থাকো ভালো থাকো। অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে অরণি খান আপনার কাছে আসছি। আমরা সঙ্গীত শিল্পী আজম খানকে চিনি, আপনার কাছে তিনি একেবারে খুবই কাছের একজন। আপনার বাবাকে নিয়ে আজ কি বলবেন? বাবাকে নিয়ে আসলে বলার ভাষা নেই। মানে সে আপনাদের কাছে একজন শিল্পী, বাট আমি তো তাকে একদম খুব ক্লোজ থেকে পেয়েছি। মানে সে তো একদম আঙ্কেল যা বলছিলেন, যে একদম সাদামাঠা জীবন যাপন করেছেন। তো আসলে সে একজন মাটির মানুষ। আমি বাবা হিসেবে বলছি না, ওনার মতো মানুষ আসলে হয় না। আমি আসলে অনেক গর্বিত যে আমি এমন একজন বাবা পেয়েছি। আমিও চাই আজকে আব্বু যেখানেই থাকুক ভালো থাকুক। আর আব্বু চলে গিয়েছে আমাদের মাঝ থেকে, এটা আমাদের জন্য অনেক বড় একটা লস। এই লসটা হয়তো কখনোই কমতি হবে না, ফুলফিল হবে না। এটা সবার জন্যই, এটা বলবো পুরা বাংলাদেশের জন্য, পুরা বিশ্বের জন্য, যারা বাবাকে চিনে, এটা সবার জন্যই একটা অনেক বড় লস। পিয়ারু খান আপনার কাছে আসতে চাই, কি বলবেন আজকের দিনে তাকে নিয়ে? আজম ভাই আমাদের পপ গুরু, আমাদের ব্যক্তিগতভাবে পারিবারিক একটা সম্পর্ক ছিল আমাদের সঙ্গে। তারপর তো সঙ্গীতের মাধ্যমে তার সঙ্গে আমাদের সম্পৃক্ততা। আজম ভাইয়ের সম্বন্ধে বলতে গেলে আসলে বলার তো শেষ নাই। উনি একজন ভীষণ বড় হৃদয়ের মানুষ ছিলেন। ওনার কাছে কেউ কখনো গিয়ে বিমুখ হতো না, এটা আমি দেখেছি একেবারে কাছে থেকে। আর আমরা দুলাল, আমরা যখন নাকি আজম ভাইয়ের সঙ্গে মিউজিক শুরু করি, তখন ওনার যে অনুপ্রেরণা, আমাদেরকে যে অনুপ্রেরণাটা দিতেন, সেটাও ছিল একটা মানে দেখার মতো ব্যাপার। হ্যাঁ, উনি আসতেন, এসে উকি মেরে যেতেন, আমরা প্র্যাকটিস করছি, উনি দেখতেন, দেখে ও তোমরা চালায় যাও, আমি আসতেছি। হ্যাঁ, আর আমরা তো তখন আমাদের বয়স কত, 16-17 এরকমই তো বয়স আমাদের তখন।
আমাদের তারুণ্য তখন অন্য পর্যায়ে। একদম। আর সেই ওইটাকেই ক্যাপিটালাইজ করা আর কি, আজম ভাই সেটাকে সম্পূর্ণভাবে আমাদেরকে উনি মুভ করাই দিচ্ছেন আর কি, একদম 100%। এরপর যে একটু দুলাল জোহা আপনার কাছে আসছে, কি বলবেন আজম খান সম্পর্কে? এই দিনটা আসলে আমি অনেক, কারণ ওই সময়টা যখন উনি মারা যাওয়ার সংবাদ পেলাম এই সকাল 11:30টার দিকে, তখন আমি আমার শান্তিনগর থাকতাম, আমি দৌড়িয়ে গেলাম কমলাপুরে। তো তখনও ওনার বডি আসেনি। তো আজম ভাইয়ের সঙ্গে আসলে আমি খুব কাছাকাছি থাকতাম। তো ছোটোবেলা, মানে আমি কলোনিতে থাকতাম, আজম ভাই কমলাপুর, ছোটোবেলার থেকেই দেখা। তো আমি আসলে ভক্ত ছিলাম তার বিভিন্ন অনুষ্ঠানে, আমাকে ওই অনুষ্ঠানে যেতেই হবে এরকম একটা ব্যাপার ছিল। তো কোনো সময় বাজাবো এটা চিন্তা করিনি, কিন্তু স্বপ্নে পোষণ করতাম। তো এক সময় যে ওনার সঙ্গে বাজানোর সুযোগ হয় আর কি। তো উনি কী ধরনের মানুষ এটা বলে গেছে সবাই, আরও আমরা বলবো, আলোচনা হবে ইনশাল্লাহ। আমি আবারও একটু ফেরদৌস ওয়াহিদ আপনার কাছে ফিরে যাচ্ছি। আপনার সাথে আসলে তার বন্ধুত্বটা কেমন ছিল এবং সেই সম্পর্কটা আসলে গাঢ় হয়েছিল কিভাবে, একটু জানতে চাই। এর পিছনের একটু ইতিহাস, আমার সঙ্গে আজমের পরিচয়টা হয় কিন্তু ফিরোজ শাহের মাধ্যমে। আচ্ছা। তো ফিরোজ শাহ তখন সেও ঢাকা ইউনিভার্সিটিতে ছিল। টিএসসিতে যখন প্রথম গান করতে গেলাম, সেখান থেকে ফিরোজ শাহ আমার কণ্ঠ পছন্দ করলো, নিয়ে গেল, এবং তারপর হঠাৎ একদিন বলল চল তোকে আজকে এক জায়গায় নিয়ে যাবো। বললাম কোথায় কোথায়, রিক্সা যেতে যেতে তখন চিটাগং হোটেল, আজম খানের থেকে 30 সেকেন্ডের হাঁটার রাস্তা বাড়িটা, ওখান থেকে। তো আজম তখন উপরে, ওরা বন্ধুরা ওই কমলাপুর হোটেলের ছাদে নিশ্চয়ই ওরা একটু কথাবার্তা বলছিল, আড্ডা দিচ্ছিল। আমাদের কথা শুনে নেমে এলো তাড়াতাড়ি, দেখলাম আজম খানকে। প্রথম তার হাসির যে সম্ভাষণটা আমার ভালো লেগেছিল, চিনলাম। সমসাময়িক সঙ্গীত নিয়ে কিছু কথা হলো এবং কিছু একটা করার প্রত্যাশা আমাকে ব্যক্ত করলো। ভালো লাগলো মানুষটিকে, এটাই ছিল যাত্রা। এবং আমরা এ পর্যায়ে একটু স্ক্রিনে একটা ছবি দেখাতে চাই, সেই ছবিটার গল্পটাও আপনার কাছ থেকে জানতে চাই। আমরা স্ক্রিনে একটু ছবিটা দেখবো, আপনি একটু দেখবেন নিশ্চয়ই ছবিটি। এই ছবিটার গল্পটা আসলে শুনতে চাই। এটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এই অনুষ্ঠানটার নাম ছিল 17 বছর পর। ওকে। অনুষ্ঠানটার নামই ছিল। আমাদের যে একটি উচ্ছল সঙ্গীতের জীবন চলছিল, মধ্যে একটা গ্যাপ গেল, যার যার মতো সে তার নিজের জীবনকে গোছাতে লাগলো। আজম খান উচ্চারণ নিয়ে ব্যস্ত হয়ে গেল, ফিরোজ শাহ তার জীবন নিয়ে, চাকরি জীবন এবং গান বাজনা নিয়ে। তো 17 বছর পরে এটা অর্গানাইজ করলো। যারা করেছিলেন তারাও খুব উদার প্রকৃতির ছিলেন। সেই সময়কার স্টেজে তোলা প্রথম 2 দিন ব্যাপী অনুষ্ঠানটা ছিল এবং অনেক স্মৃতি বহন করে। সেই সময় আবার আমরা 5 জন এক জায়গায় হলাম, গান নতুনভাবে আবার শুরু হলো। কিন্তু ততদিনে 70-এর যে শেষ পর্যন্ত, 80-র আগ পর্যন্ত যে রেশ, ওটা তো কেটে গেছে, যে যার জায়গায় চলে গেছে। আজম খান বাংলার গুরু হয়ে গেল, আমরা আমাদের জায়গায়, আমি ছায়াছবিতে চলে গেলাম। ফিরোজ শাহ তার ঢঙে সে রইল, ফকির আলমগীরও চলে আসছিল। পিলু মমতাজ তো তখন অত্যন্ত জনপ্রিয় একজন, আমাদের উচ্ছ্বাসিত ভরা এক নারীর কাহিনী। চলতে লাগলো জীবন। এই 17 বছর জায়গা থেকে আসলে দর্শকদের মন আপনারা জয় করতে থাকলেন। আমরা একটু আরো একটি ছবি দেখাতে চাই এ পর্যায়ে, এবং সেই ছবিটির গল্পও শুনতে চাইবো আপনার কাছে। আমরা স্ক্রিনে একটু ছবিটি দেখবো এ পর্যায়ে। এই ছবিটার গল্পটা আসলে কি ছিল? এই ছবিটা কিন্তু আমার বাসাতে। আচ্ছা। ব্যাকগ্রাউন্ডটা দেখলেই কিন্তু বুঝতে পারবো। এই বাসাটা নাই, ভেঙে, এবং ছবিটা সম্ভবত আমার ধারণা এই 78 থেকে 82-র মধ্যে যে কোনো এক সময়। এখানে পান্না আজম আছে, আজম খান, আমরা পুরনো 2 জন, পুরনো না, হাবলু আছে এখানে, আমার স্পষ্ট গাড়ি বারান্দাটার সামনে। এখানে 3 জন তো খুব ভালো করে, আরেকজনকে চিনি কিন্তু লাইমলাইটে আসেনি। এগুলি স্মৃতি বিজড়িত এই ছবিগুলা। ও সম্ভবত ইউনুস তখন গিটার বাজাতো আর কি। পান্না আজম বাংলাদেশে প্রথম ট্রুট্যাক স্টুডিও তৈরি করে আনে, হাবলু তো হাবলুর জায়গায়। এগুলো স্মৃতিগুলো দেখলেও একদিকে মনটা খুব ভরে যায়, আরেকদিকে একটু খারাপই লাগে।
আমরা একটু অরণি খান আপনার কাছে আসছি এ পর্যায়ে। আসলে বাবার জায়গাটা তো একেবারে অন্যরকম, সেক্ষেত্রে আসলে তার গান এবং তার জীবন দর্শন দুটি আসলে ভিন্ন আপনার কাছে, এবং কোন জিনিসটা আসলে আপনাকে বেশি টেনেছে, আপনাকে প্রভাবিত করেছে যদি জানতে চাই, কি বলবেন? আমি আসলে বাবার সাথে অনেক ক্লোজ ছিলাম। আমি সবসময় আব্বুর সাথে মানে এতটা ক্লোজ ছিলাম যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো আব্বুর গান তো অবশ্যই আমাকে ইন্টারেস্টেড করেছেই, কিন্তু সে যে মানুষ ছিলেন, একদম ফ্রিডম ফাইটার ছিলেন সে। তারপরে সে তার চিন্তাধারা একদম মানে কি বলবো, মানে সে যেরকম মানুষ ছিলেন একদম স্বাধীন চিত্তের মানুষ যেটাকে বলে, তো ওই জিনিসটা আমাকে বেশি গ্রাস করেছে। আবার একটু পিয়ারু খান আপনার কাছে যেতে চাইবো। 2019-এ তিনি পেলেন 21 পদক, এবং এই বছর 2025-এ এসে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হলেন, এবং দুটি মরণোত্তর পুরস্কার। এবং এই পুরস্কারগুলি যদি আসলে তিনি যখন জীবিত ছিলেন তখন তাকে প্রদান করা হতো, তাহলে কিন্তু পুরো সিনারিওটাই অন্যরকম হতো। এই প্রসঙ্গে আপনি আসলে কি বলবেন? আসলে আমাদের দেশে সব শিল্পীদেরকে মূল্যায়ন করা হয় তার মৃত্যুর পর। আজম ভাইয়ের ব্যাপারও তাই ঘটলো। এটা যদি ওনার জীবদ্দশায় যদি হতো, তাহলে উনি যেরকম একটা মানে ওনার যেই স্যাক্রিফাইস, ওনার যেই মিউজিকের প্রতি ওনার যেই ডিভোশন যাই কিছু ছিল, ওটার স্বীকৃতি হিসেবে উনি একটা তৃপ্তি নিয়ে হয়তো ওনার পরকালে যাওয়াটা ওই রকম সুন্দর একটা কিছু হতো। আজম ভাই এত বছর পরে সেই স্বীকৃতিটা পেলেন, তো এই ধরনের স্বীকৃতি যেন আমাদের শিল্পীদেরকে জীবদ্দশায় যেন দেয়া হয়, সব শিল্পীরা যেন ওইভাবেই মূল্যায়িত হয়, এটা আমি চাইবো আর কি। স্বাধীনতা পদক যে তিনি এবছর পেলেন, সেই সময়ের একটু দৃশ্য আমরা দেখে আসবো, একটু স্মৃতির পাতায় নাড়া দিয়ে আসি। প্রিয় দর্শকের পর্যায়ে আমরা দেখে আসবো এবছর 25শে মার্চে তিনি যে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন সেই সময়ের কিছু ছবিগুলো দেখার মাধ্যমে আপনার আসলে সেই সময় কেমন ছিল সময়টি? এটা তো আসলে বলে প্রকাশ করতে পারবো না। আসলে আব্বু যদি আজকে বেঁচে থাকতো তাহলে এটার মানে এই ভালো লাগাটা আরো দ্বিগুণ হতো যে সে নিজে নিচ্ছে পুরস্কারটা। এখন সে নেই, তার অ্যাবসেন্সে আমি নিচ্ছি, তার ছোট মেয়ে। এইটার মানে একদিক দিয়ে যেরকম আনন্দ, আরেক দিক দিয়ে তার চাইতে বেশি কষ্ট যে আমার আব্বু পেলো কিন্তু এই পুরস্কারটা সে দেখে যেতে পারলো না। তো এই জন্য আসলে সরকারের কাছে আমরা চাই যারা জীবিত আছে তাদেরকে জীবিত থাকতেই যাতে এই পুরস্কারগুলো তাকে দেয়া হয়। আমরা একটু দুলাল জোহা আপনার কাছে আসতে চাইবো। আসলে উচ্চারণ ব্যান্ডের সাথে আপনার সম্পৃক্ততা কিভাবে হলো, এবং ব্যান্ড লিডার হিসেবে তিনি আসলে কেমন ছিলেন একটু জানতে চাই। আমি প্রথমে বলি ব্যান্ড লিডার হিসাবে, সেটা হলো আমরা যে চারজন বাজাতাম, নয়ন হক মুন্সি ও কানাডায় কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আমাদের ব্যান্ডটা সেকেন্ড ফেজের, একটু বলে যাই। নয়ন হক মুন্সি ছিল গিটারিস্ট, আমি রিদম গিটার বাজাতাম, পেয়ারু খান ড্রাম, বাবু বেস। আমরা যে প্র্যাকটিস করতাম তার মধ্যে সবচেয়ে উইক ছিলাম আমি। তো আজম ভাই এসে আমার পিঠের মধ্যে আরে চালাও, সব ঠিক আছে, মানে ইন্সপায়ার্ড করতো অনেক। আর ব্যান্ডের জয়েনের ব্যাপারে হলো এটা রিফর্মটা আসলে আমি অর্গানাইজ করি। আজম ভাইয়ের ব্যান্ডটা যখন অন্যদের ব্যান্ডটা প্রথম ব্যান্ডটা ভেঙে যায় বলবো না, কারণ গিটারিস্ট ওনারা সব পড়তে চলে যায় আর কি আমেরিকাতে। ওই সময়টা আজম ভাই কিছু করতেন না, ওই অ্যাকোস্টিক নিয়ে গিটার নিয়ে বাসায় বাজাতেন। তা আমি তখন কিছু কিছু কর্ড বাজাই। তো ওই কমলাপুর চিটাং হোটেলের সামনে একটা স্ল্যাব ছিল, ওখানে বসে আজম ভাইয়ের একটা সময় গান করতেন। তো ওই জায়গাটা খালি, ওই জায়গাটা আমি নিলাম আমার বন্ধুদের নিয়ে, খুব আজম ভাইয়ের গান করতাম চিৎকার করে। তো আজম ভাই পাশ দিয়ে যেতেন, তো আমার বলে পাগল তুই কি নয়নের চিনিস, নয়ন হক মুন্সি? আমি হ্যাঁ চিনি। ওরে যা বল যে আমি ডাকছি। তা আমি নয়নের বাসায় যাই। তো নয়নের বাসায় যাওয়ার পরে নক করি, নক করার পরে নয়নের বোন বেরোয় আসে, বলে যে নয়ন তো আছে, গিটারের আওয়াজও আছে, কিন্তু কোথায়? হঠাৎ করে দেখি চালের উপরে থেকে নয়ন গিটার হাতে নিয়ে বেরোয় আসলো। আমার কাছে একটা অ্যাকুস্টিক গিটার। তা আমাকে বললো যে আসো। আমি উপরে গেলাম, আমি আসবো কেমন? বলছে ডাল বেয়ে উপরে উঠো।
তো আমি ডালবে উপরে গেলাম, যাওয়ার পরে কিছুক্ষণ কর্ড বাজালাম দুজনে, খুব খুশি, বলে ইটস ভেরি গুড, চলো যাই। তা আমরা ইনস্ট্রুমেন্ট অর্গানাইজ করে 3টের সময় আজম ভাইয়ের বাসায় চলে আসলাম। আজম ভাই আসলে বেসিক্যালি দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট নিতেন যে রুমটা, সেই রুমটায় আমরা ঢুকতেছি ইনস্ট্রুমেন্ট নিয়ে। তো আজম ভাই দেখে তো অবাক যে সকালবেলা আলোচনা হইল যে নয়নকে খবর দাও, আর সেটা আমরা দুপুরে সবাই চলে আসলাম, আর সব প্র্যাকটিস শুরু করলাম। তো ওরা প্যারু এবং বাবু পরে এসছে, ওদের একটা ব্যান্ড ছিল অস্থির, পরে আমিও কিছুদিন ছিলাম ওদের সাথে। এখানে আমি একটু অ্যাড করি, হ্যাঁ স্যার। অস্থির ব্যান্ডটা ছিল প্রথম নয়ন আর আমি, আমরা এই যে নয়ন প্রসঙ্গটি আসলো, তাকে এই প্রজন্মের অনেকেই চেনে না, আমরা আসলে তাকে একটু দেখাতে চাই, তার সম্পর্কে কথা শোনার আগে আমরা তার ছবিটা এই মুহূর্তে স্ক্রিনে একটু দেখতে চাই। হ্যাঁ, এটা মনে হয় কানাডাতে ও যখন পারফর্ম করতো, একদমই তাকে এলভিস প্রেসলির মতো লাগছে দেখতে। এইবার আমি তার সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই, গল্পটা জানতে চাই। গল্পটাকে আমি শর্ট করেই বলি। তো আমরা ডিম্পল নামে একটা রেস্টুরেন্ট ছিল, আমার দুলাভাইয়ের ছিল সেটা, সৈয়দ আকবর রেজা। বাংলাদেশে তখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল আর সাকুরা, চিটাংয়ে, আগ্রাবাদে ওখানে পারফরমেন্স হতো, এর বাইরে আর কোথাও হতো না। আচ্ছা, শুধুমাত্র ওই ডিম্পল রেস্টুরেন্টে ওখানে আমরা পারফর্ম করতাম। তো ওখানে নয়ন আর আমি শুরু করি। তো একদিন নয়ন আমাকে বললো যে পিয়ারু, দুলাল নামে একটা ছেলে আছে, ওকে নিয়ে আসি, ও রিদিম বাজালে খুব ভালো হবে। আমি বললাম নিয়ে আয়। তো ও দুলালকে নিয়ে আসলো, আমরা ওইখানে অস্থির নামে আমরা 3 জনে মিলে শুরু করলাম। তারপর আমার হঠাৎ করে খেয়াল হলো একটা বেস গিটার হলে কেমন হয়, বাবুকে আনলাম। বাবু এসে আমাদের সঙ্গে, আমরা এই 4 জন আমরা অস্থির ব্যান্ড চালিয়ে যাচ্ছি। তো এর মধ্যে দুলাল তো সবসময় ভালো একজন অর্গানাইজার, ওর এদিকে চিন্তা হলো যে উচ্চারণ ব্যান্ডটাকে যদি কিছু করা যায়, নয়নও সেখানে ইনভলভ। তা আমাদের সবাইকে কনভিন্স করে চলো আমরা আজম ভাইয়ের সঙ্গে প্র্যাকটিস করি। আচ্ছা, আমরা গেলাম আজম ভাইয়ের এখানে প্র্যাকটিস করতে। এই সম্পূর্ণ অস্থির ব্যান্ডটা তখন চলে গেল আজম ভাইয়ের এখানে, আমরা ওখানে ঢুকে গেলাম, আমরা প্র্যাকটিস শুরু করলাম। সেই থেকে আমাদের সেকেন্ড ফেজ উচ্চারণের আজকে 50 বছর পরে এসে আমরা এখন আবার উচ্চারণকে আবার রিফর্ম করে আমরা আবার ভবিষ্যতে এই প্রজন্মের অনেকে অনেক কিছু জানে না, আমরা তো সেই প্রজন্মের একদমই তাই। কিন্তু আমরা আবার নতুন করে আমাদের সঙ্গে আরো কিছু আমাদের সমবয়সী বলতে গেলে প্রায় 3-4 জনকে নিয়ে আমরা আবার উচ্চারণ ব্যান্ডটাকে রিফর্ম করে মানে আবার অস্থির হতে যাচ্ছে। অস্থির নামে তো আর আসবে না, আমরা উচ্চারণ নামে, উচ্চারণ হিসেবে আমরা আবার যাচ্ছি। তো অস্থির ব্যান্ডের লিডার ছিলাম আমি, এখন আবার সেই উচ্চারণের সেই গুরু দায়িত্বটা দুলাল আমার ঘাড়ি দিয়ে দিল আর কি। এখন আজম ভাইয়ের কথা স্মরণ করে আমিও সেই দায়িত্ব নিয়ে নিলাম আর কি, এবং আশা করছি সেই দায়িত্ব আপনি চমৎকারভাবে পালন করবেন। আমরা একটু ফেরদৌস ওয়াহিদের কাছে ফিরে যাচ্ছি আবারও। সে সময় আসলে যদি আজম খানের কথা বলি, তিনি তো আসলে একজন বিদ্রোহী মননের মানুষ ছিলেন, এবং যখন ব্যান্ড সঙ্গীতকে আসলে অপপ্রচার বা সংস্কৃতির একটা খারাপ দিক হিসেবে পোট্রে করা হতো, সেই জায়গাটাই তিনি ব্যান্ড সঙ্গীত শুরু করেছিলেন। এই প্রসঙ্গে আসলে তিনি যে কাজগুলো করে গেছেন, কি বলবেন? তার আগে আমি একটু কথা বলে নিই, আজম খানের প্রতি আমার দুর্বলতার আরেকটি কারণ আছে, সেটা হলো ওর কারণেই কিন্তু আমি বাংলার একজন অত্যন্ত জনপ্রিয় এবং সত্যিকারের একজন সঙ্গীতের মানুষ আলম খান সাহেব, তার সাথে আমার একটি ঘনিষ্ঠতা হয়। ডেফিনেটলি আজম খানের ভাই, সেখানে আরও চিনি। তবে আরেকজন কাজ করেছিল ফিরোজ শেখ, সেখান থেকে আমার টোটাল ভাগ্যটাই ঘুরে যায় ছায়াছবির দিকে, এবং অনেক গান করেছি আমি আলম ভাইয়ের সুবাদে, তাকেও স্মরণ করছি আজকে থেকে। আর যে কথাটা আপনি বলছিলেন, আজম খান নিজে কিন্তু একটি ট্যালেন্ট, এবং এই ট্যালেন্টের কাছে অনেক সময় যে যত কথাই বলুক, কারো হার মানতে হয়, কাউকে তার গুরু গ্রহণ করে নিতে হয়। তো আজম খান, যে আমি বললাম না যে প্রথম মুকুটটা, যে জনপ্রিয়তার মুকুটটা তার মাথাতে আসে, কিন্তু এখানে আরেকটি নাম চলে আসবেই, সেটা হলো ফিরোজ সাহেব। আজকে ব্যান্ড সঙ্গীতের বলেন বা কিছু ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট এক জায়গায় করে যদি ব্যান্ড বলেন, সেগুলো যদি বলেন 60s 1967 থেকে শুরু করে
যে ছায়াছবিগুলো দেখবেন ওখানে কিন্তু গিটার ইউজ হতো, ওখানেও বেস গিটার ইউজ হতো, ওখানেও ড্রামস ইউজ হতো, তাহলে ওটাকে কি বলবেন? সেটা যে ব্যান্ড ইজ এ গ্রুপ, এখান থেকে আরেকটি সুন্দর জিনিসের সৃষ্টি। এর পিছিয়ে দৌড়াদৌড়িতে যদি কারো অবদান সবচেয়ে বেশি থেকে থাকে সাংগঠনিক, সেটা হলো মরম ফিরোজ শাহ। আজকে ফিরোজ শাহের কারণেই কিন্তু আজম খান যখন রেকর্ডিংটা হয়, সেটা কার প্রয়াস ছিল? দৌড়াদৌড়ি করে ঘটনাটি ঘটালো কারা, কারা প্রথম মিউজিশিয়ান ছিল, এগুলা কিন্তু ইতিহাসে বলা বলি হয় না। কারা প্রথম আজম খানের হাইকোর্টের মাজারে তারপর ওরে সালেকা মালিকে কারা বাজালো, এটা কিন্তু অজানাই রয়ে গেল। সুতরাং এগুলা জানা দরকার যারা করেছে। এগুলার পেছনেও যদি ছোটাছুটি বলতে হয়, তবে ওই ফিরোজ শাহ। তো ঘটনাগুলো এভাবে ঘটে আসে, কিন্তু ভাগ্যের যে ব্যাপারটা, আজম খানের মাথায় প্রথম মুকুটটি আসে, এখানেও অনেক কিছু কিন্তু পেছনের গল্প রয়ে গেছে। ঢাকা রেকর্ড কোম্পানির থেকে এটা আসে। আজম খান অবশ্যই ট্যালেন্টেড, তার কথা, তার সুর, তার গায়কী, তার ঢং, পারফরমেন্স সব কিছুই ছিল আলাদা একদম। এবং তিনি শুধু ট্যালেন্টেড না, তিনি আসলে মাল্টি ট্যালেন্টেড ছিলেন, এবং সে কারণেই আমরা তাকে যুদ্ধের ময়দানে দেখেছি, স্টেজে গান করতে দেখেছি, অভিনয়ে দেখেছি, তাকে বিজ্ঞাপনে দেখেছি, আমরা এরকম নানান জায়গায় দেখেছি। তার একটা জিনিস তো কিছুই দেখেননি, তার ভিতরে কিন্তু একটি রসিকতা ছিল। আচ্ছা, যেটা আপনারা কিছুই জানেন না, কেউ বলে না। সেই জানার প্রয়াস থেকেই আসলে আজকে আমরা বসেছি। বেশি কিছু দরকার নেই। মাঝে মাঝে আমরা কিন্তু প্রচন্ড একা রিকশায় ঘুরতাম, ও সবসময় একটা ডাব খেত, আমি কিছু ফলমূল খেতাম। তখনকার যুগে আবার রাস্তায় রাস্তায় বাক্স করে, টিনের বাক্স করে প্যাটিস বিক্রি করতো, খুব মজা। এটাও আজম খেত। সিঙ্গারা তার প্রিয় খাওয়া ছিল। এটার বাদে একটা ঘটনা শুধু বলবো, সম্ভবত এটা ৭৪ শেষ দিকে জোনাকি হল, খুব নাম করা পুরনো পল্টনে একটি হলে শো হচ্ছে। আমি, আজম খান, ফিরোজ শাহ, আমরা তো একসাথেই কাজ করতাম। তো এখন ওর রসিকতাটা শোনে, ও এখান থেকে যদি গাড়ির রাস্তা ধরি ৩-৪ মিনিট, রিক্সায় ৭-৮ মিনিট এরকম। তো হঠাৎ করে সে তখন স্টেজে আসেনি। তো ব্যাপার কি, আজম খান আসতেছে না। তো খবর আমাদের মধ্যে উঠলো অসুস্থ। কি হলো, ও একটু তার শরীর খারাপ লাগছে, ওকে আনার ব্যবস্থা করতে হবে। তো সবাই তো গাড়ি টাড়ি নিয়ে গেল, সম্পূর্ণই ছিল। আচ্ছা পরে বলছি যে সে বলো না, আমি এইভাবে যাবো না। কিভাবে যাবেন? বলে ভ্যান গাড়ি ডাকো, তোষক বিছাও, বালিশ দাও, আমি শুয়ে শুয়ে যাবো। এই যে মজার ব্যাপারগুলো, এটা ছিল ওর ভিতরে ভালো মানসিকতা। একটু দুষ্টামি করতে পছন্দ করতো, এবং এইভাবে আসলে তিনি মাতিয়ে রাখতেন। ওইভাবে আসলো সে। আমি তো বললাম ওকে আনো, উপায় নাই, আমি ওকে চিনি, নিয়ে আসো। ঠিকই আসলো, আবার চাঙ্গা, আবার স্টেজ জমে গেল। এই যে রসিকতাগুলো, এটার প্রতীকে আমি বলবো ভালো মানসিকতার আরেকটি রূপ। তার সঙ্গে আমার একটি দুঃখের ব্যাপার, ও যখন যেদিন মারা যায়, আমি ওই দিন ক্যানাডাতে, ওই সময় ওই বছর বৈশাখে মেলা আমি গিয়েছিলাম। যাওয়ার ৭ দিন আগে ওর সাথে আমার টেলিফোনে কথা হয়। এটাকে আমি যাওয়া বলবো না, 2 দিন, মারা যাওয়ার ৭ দিন আগে। তার মানে আমি গিয়েছিলাম 2-3 তারিখে বা 3-4 তারিখে হবে। টেলিফোনে আমার সাথে কথা হচ্ছিল। সেদিন কণ্ঠতে মোটেও বুঝতে পারিনি হচ্ছে চলে যাবে, তাজাই ছিল। শুধু আমাকে বলল যে দেখ, তুই আবার অভিমান করে গান থেকে সরে যাস না, মাঠ কিন্তু খালি। মানে সে বোঝালো যে মাঠে কিন্তু সত্যিকারের কিছু নাই, তুই লেগে থাকিস। এটাই ছিল ওর সাথে আমার শেষ কথা। কথা বলে শেষ, তারপর তো আমি চলে গেলাম। এবং যে প্রসঙ্গটি আসলে আনতে চাইবো, এই যে বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গায় আমরা তাকে দেখেছি, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? তাকে আমরা বিজ্ঞাপনে দেখেছি, অভিনয়ে দেখেছি, গানে দেখেছি, আমরা মুক্তিযুদ্ধেও তার অবদান দেখেছি। মাল্টি ট্যালেন্ট। ওর এটাকে তো অস্বীকার করার কোনো রাস্তা নেই। আমি বললাম না, ওর লেখা, ওর সুর, ওর চিন্তাধারা সবকিছুই ছিল একেবারে ভিন্ন, যার কারণে ওকে লুফে নিল। আপনি যদি প্রথম দিনের অনুষ্ঠান, আমার ঘনিষ্ঠ বন্ধুরাও ছিল, ওয়াবদা মিলনায়তনে অনুষ্ঠানটি অর্গানাইজ করেছিল নটরডেমের কিছু ছেলেপেলে। সেটা সম্ভবত ছিল 27 অথবা 28 মার্চ 73। সেটাই ছিল উজ্জ্বলতম ব্যান্ড সঙ্গীতের আসর।
আচ্ছা। আমি আর আজম খানই ছিলাম অনুষ্ঠানটিতে। তো আজম খান যখন ধরলো ওরে সালেকা মালেকা, হলে 600-700 মানুষ হবে একযোগে দাঁড়িয়ে গিয়েছিল। কেন? সেই নতুন ধারা, নতুন কথা, নতুন সুরের ঝংকার, ড্রামসের নতুন প্লেইং। আমি জানি না পিয়ারু ওটার মধ্যে ছিল কিনা, সম্ভবত না, তখন ছিল ওর আগের ব্যাচেরা, ও তখন সেকেন্ড ব্যাচের ছিল। তো সেই যে নতুন জিনিসটা দেখলো, ইট ইজ অ্যামেজিং। পাবলিকের যে তারা কখনো এটা ফিল করেনি বাংলাদেশে এটা হবে। এই জিনিসের সেই দিনে সেই উন্মাদনা, আজকের ব্যান্ড সঙ্গীতের ঝংকার। কিন্তু আমরাও বলতে পারি না, বলার আমরা কি কায়দা জানি না, বলতে না ইচ্ছা করে না জানি না, কিন্তু সেই দিনকার সেই অনুভূতি, কেন ব্যান্ড সঙ্গীত ভালো লাগলো, কি কারণে জনপ্রিয়তা ছড়িয়ে গেল, আজকে তো ঘরে ঘরে সব কিছু হচ্ছে। যেমন আজকে এই যে দুজন মিউজিশিয়ান বসা, কজন চিনে তাদের? আজকে আমার ধারণা চ্যানেল আইয়ের এই তারকা কথন দিয়ে তাদের যাত্রা শুরু হোক, তাদেরকে চিনুক, চেনাবার দায়িত্ব কার? আমাদেরও যেমন আছে চ্যানেল তো আনলো, ঠিক মতো তাদের প্রেজেন্টেশন করে না, কেন করবে না? এই ছেলেগুলোর অবদান আমি তো দেখেছি। তারা যদি সেই সময় সেকেন্ড ফেজে তারা না থাকতো, আজকে কই যেত? কই তাদের তো আমি তো দেখি না কোনো ভালো ভালো অনুষ্ঠানে তাদের দাওয়াত নাই। কয়েকজনই তো বেঁচে আছে, তাদের দাওয়াত দিয়ে খুঁজে খুঁজে আনো। ব্যান্ড সঙ্গীত কারা বাজালো, কারা গিটারিস্ট? এই দুলাল আজকে নীরবে চুপচাপ বসে আছে, কিন্তু দুলালকে তো আমি দেখেছি। আজকে আজম খানের এত প্রশংসা আমরা করি, আজম খান এসে তো ওকেই ধরতো আগে, আদরটা করতো ওকে। কেন? ওর ভিতরে ট্যালেন্ট আছে বলেই তো। ঠিক ফেরত এই পিয়ারুর একই অবস্থা। কিন্তু আমাদের এটা দুর্ভাগ্য, ও বললো না একটু আগে যে আমরা মূল্যায়ন করি মারা গেলে, সেটা তো গেল, কিন্তু এদের মূল্যায়ন কিভাবে হবে, কে করবে, কেনই বা করেন আমি জানি না। আমরা আসলে প্রত্যাশা করি প্রত্যেকটি শিল্পী তাদের প্রাপ্য সম্মান পাক, শ্রদ্ধা পাক। আমরা একটু অরণি খান আপনার কাছে এবার চলে আসতে চাই। অরণি খান, আপনার বাবার যে কাজগুলো, সেগুলোর আসলে আর্কাইভাল জায়গাটা থেকে কিংবা উত্তরাধিকারের জায়গাটা থেকে যদি বলি, তাহলে এটা নিয়ে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, তার সৃষ্টি বা তার কাজগুলিকে সংরক্ষণ করার জন্য? হ্যাঁ, আমাদের বিএলসিপিএস এর সাথে এগ্রিমেন্ট হয়েছে, ওনারা কাজ করছে, কপিরাইট নিয়ে কাজ চলছে। আব্বুর যত গান আছে এগুলো সংরক্ষণ করা হচ্ছে। তারপরে স্বাধীনের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে, ওরা ইউটিউবে আব্বুর নতুন চ্যানেল খুলছে, বিভিন্ন ক্যাম্পেইন করছে, তো আবার গানগুলো নতুনভাবে আবার করার চেষ্টা করছে, আনছে। তো আমি আসলে সবার কাছে রিকোয়েস্ট করতে চাই যাতে আব্বুর গানগুলা যারা গাবে তারা যাতে সুন্দরভাবে গায়, আর আমাদের কাছ থেকে পারিবারিকভাবে যাতে তারা পারমিশন নিয়ে গায়। কারণ হচ্ছে অনেকে আব্বুর গানগুলো ভালোভাবে গাচ্ছে না, একটু চেঞ্জ করে ফেলছে, বা আপনার মানে আমাদের মন মতো হচ্ছে না। তো সবাই গাবে, অবশ্যই আমরা চাই বাবার গান সবাই গাক, আমরা আরও খুশি হই যে আমার আব্বুর গান গাক, কিন্তু সেটা যদি পারফেক্টলি গায় সেটা আমাদের জন্য আরও বেশি ভালো লাগবে। আর আমাদের থেকে অবশ্যই যাতে ওনারা একটু পারমিশন নিয়ে গায়, এটাই তাদের কাছে আমার রিকোয়েস্ট। আমরা একটু পিয়ারু খান আপনার কাছে আসতে চাইবো। এই যে দীর্ঘ বছর আজম খানের সাথে আপনার যাত্রা, তার গান নিয়ে, তার জীবন নিয়ে সব কিছু মিলিয়েই যদি বলি, আসলে তার যে ধারাটি, সেই ধারাটি নিয়ে কাজ করার জন্য আপনারা এখন আসলে কি কি করছেন, বা আপনাদের জায়গাটা থেকে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? আসলে ব্যান্ড সঙ্গীত যখন শুরু হয়, ওটা কিন্তু অপসঙ্গীত ছিল তখন, অপসংস্কৃতি, সবার কাছে না, তাই না? সেই গোষ্ঠী কিন্তু এখন আবার খুবই পছন্দ। এখন কিন্তু সেই ধারাটা চেঞ্জ হয়ে গেছে। ওই রেভুলেশনটা কিন্তু এই যে ফেরদৌস ভাই বা আমরা যে ফিরোজ শাহ বা এই যে পিলু মুমতাজ, ফকির আলমগীর ভাইও ছিলেন সঙ্গে, আজম ভাই তো ছিলেনই, আমরাও ছিলাম সঙ্গে। আমরা কিন্তু এই রেভুলেশনটাকে মানে লিড দিয়েছি। আজকে কিন্তু সেই ব্যান্ড সঙ্গীতের একটা স্থান করে নিয়েছে। কিন্তু ওই সময়টা কিন্তু কঠিন ছিল আমাদের জন্য। শুধু হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। আচ্ছা, ওখানে শুধু ব্যান্ডের ব্যাপারেই বলবো না, মানে তখনকার সময় হতো কি, শুধু কিছু অভিজাত পরিবারেই গান, এই ধরনের গান বাজনার চর্চাটা হতো, সর্বসাধারণের মাঝে কিন্তু আসেনি।
তো এই সুযোগটা কিন্তু আমাদের মাধ্যমে, আজম ভাইয়ের মাধ্যমে, ফেরদৌস ভাইয়ের মাধ্যমে, ওনাদের মাধ্যমে কিন্তু এই জিনিসটা প্রচার পায় এবং এখন সেটা স্বীকৃত। ইন্ডিভিজুয়াল মিউজিশিয়ান হিসেবেও বলবো আমি যে কোনো ফ্যামিলি থেকে কিন্তু কেউ প্রফেশনাল মিউজিশিয়ান হবে এই জিনিসটাকে কেউ ভালো চোখে দেখতো না। সবাই ভাবতো যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এইটা হবে সেটা হবে, কিন্তু একজন ভালো মিউজিশিয়ান হবে, তার উপর সেই জায়গাটায় ব্যান্ড মিউজিশিয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা কিন্তু তখন ছিল না, কিন্তু এখন সব কিছুই পাল্টে গেছে। এখন যে ধারাটা চলতেছে এই ধারাটাই তখন হওয়া উচিত ছিল, তাহলে এখন আমরা আরো উন্নত হতাম। কিন্তু নেভার মাইন্ড, ইটস নেভার লেট। এখন যেটা হচ্ছে সেটা আমরা চালিয়ে যাব। আর আপনার প্রশ্ন ছিল যে তুমি একটু আগে কিন্তু বললে যে জীবদ্দশায় যারা পুরস্কারই পায় না, মৃত্যুর পরে পায়, সেখানে তোমাকে সেই কোথায় চলে গেছো? আগে আন্দোলন ওইভাবে তো আমরা শিল্পীরা করব না, আমরা চাইবো শিল্পীদের প্রপার সম্মান করা হোক। যেমন আমি চ্যানেল আই তারকা কথনকে অনুরোধ করব যে সত্যিকারের আপনারা তো প্রতিদিন করেন, কিছু কিছু করে আনতে থাকেন, যারা তাদের সঙ্গে আলাপ করেন, মানুষের সাথে পরিচয় করান। এই দায়িত্ব তো আমি অনুরোধ করব এই তারকা কথনকে নিতে, তারা কিছু করুক। চ্যানেল আই আজকে প্রমোট করে আমি জানি। এবং এই কিছুদিন আগেই কিন্তু এই প্রজন্মের দুজন শিল্পীকে নিয়েও আপনার সাথে আমরা বসেছিলাম এবং আপনি কিন্তু তাদের জন্য একটি ফ্লোর তৈরি করে দিয়েছিলেন চ্যানেল আই তারকা কথনের মাধ্যমে। এভাবেই চ্যানেল আই তো করে। যে আমি আজকে বারবার বলছিলাম এই দুজনের কথা, এদের অবদান তো আমি জানি। আজকে নয়ন মুন্সির কথা বললো, নয়ন মুন্সি কানাডা চলে গেছিল, সেই সময় ভাগ্যের বিড়ম্বনায় বলেন, ভাগ্যের জন্য বলেন, গিয়েছিল। কিন্তু নয়ন মুন্সি হ্যাপি। এই দুটো ট্যালেন্ট, কি ট্যালেন্ট এটা বলার বাইরে। কই তাদের তো কেন জায়গা হলো না জানি না, চলে গেল একজনকে অভিমান করে, চলেই তো গেল। যাক, সেটা বড় কথা না, যারা আছে তাদের মূল্যায়নটা করি। সুতরাং এটা নিয়েই তোমার আবার তোমরা গড়ে তোলো। আমরা ফিরে আসছি আবারও পিয়ারু খান, আপনার কথা প্রসঙ্গে আপনি বলছিলেন সেই সময়কার সেই প্রেক্ষাপটের গল্প বলছেন। হ্যাঁ, তো মানে এখন যেটা হচ্ছে, আপনার প্রশ্নটা ছিল আমরা, সরি প্রশ্নটা আরেকবার দিতে পারবেন? প্রশ্নটা ছিল যে আপনাদের মধ্যে যেই আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কোয়েশ্চেনটা ছিল যে তার সঙ্গীত এবং তার জীবন নিয়ে, যেহেতু আপনারা অনেক সময় তার সাথে কাজ করেছেন, আসলে সেই জায়গাটা থেকে মানে উচ্চারণ ব্যান্ডের ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের অ্যাক্টিভিটিসগুলি। উচ্চারণ ব্যান্ডের ধারাবাহিকতা বজায় রাখতে উচ্চারণের গানগুলি হবে, আজম ভাইয়ের গাওয়া গানগুলি হবে। সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টায়, সঙ্গীতের ধারাও পাল্টে যায়। মূল সঙ্গীতের সম্পূর্ণ কাঠামোটা ঠিক রেখে আমরা মানে নতুন ধারায় চেষ্টা করব আজম ভাইয়ের গানগুলোকে আবার নিয়ে আসতে। আর আজম ভাইয়ের গানগুলো তো থাকবেই, এবং আর্কাইভ হয়েছে আমরা জানি। আজম ভাইয়ের ফাউন্ডেশন আছে, আজম খানের ফাউন্ডেশনের মাধ্যমে তো কাজ যেগুলো হওয়ার সেগুলো হবেই। আর আমাদের সাপোর্ট, আমরা যেটা উচ্চারণ করতে যাচ্ছি, আমাদের উচ্চারণের তরফ থেকে যেটা করার আজম ভাইয়ের জন্য, সেটা আমরা করে যাব। যখন যেটা আমরা ফেস করব সেটার উপরে আমরা কাজ করে যাব। বাহ, চমৎকার। আমরা আবার একটু দুলাল জোহা আপনার কাছে আসতে চাইবো। আসলে ব্যান্ড লিডার হিসেবে কিংবা অনুপ্রেরণার জায়গা থেকেও তাদের সাথে যারা কাজ করেছেন, আপনারা যারা লিড দিয়েছেন সেই সময়কার আসলে ব্যান্ড সঙ্গীতকে, তখন তো আসলে তার সৃজনশীলতার জায়গা থেকেও যদি চিন্তা করি, কিংবা তার গানের তো একটা দর্শন ছিল অবশ্যই, সেই সময়টা আসলে আপনাদেরকে ওই জায়গাটা থেকে উনি কিভাবে অনুপ্রাণিত করতেন, বা আপনাদের কাজকে উনি আরও কিভাবে উস্কে দিতেন আরেকটু ভালো করার জন্য? আজম ভাইয়ের সাথে যখন বিভিন্ন ধরনের নতুন গানে যেতাম, যেমন একটা গানের প্রসঙ্গে আসি, আলাল দুলাল। তো আলাল দুলাল গানটা ওই যে একটু আগে কিন্তু ফেরদৌস ভাই বলতেছিলেন যে আজম ভাই নানান ধরনের মজা করে, তো আলাল দুলাল কিন্তু একটা মজার ছলে গান, মানে
ওনার 2 ফ্রেন্ড আলমগীর ভাই আর জাহাঙ্গীর ভাই। তো ওনার বাবা দেখতে একটু দেবানন্দের মতন ছিলেন। তো কমলাপুরে একটা পুল ছিল, ওই পুলের উপরে রেলিংয়ে দাঁড়িয়ে থাকতেন উনি, আর ওনার বাবা পেছনে একজন সামনে একজনকে বসে একটা প্যাডেল দিত, এক প্যাডেলে বাসায় পৌঁছে যেত। আচ্ছা, তো আজম ভাই গাইতেন আর কি, আলাল দুলাল তাদের বাবা দেবানন্দ, পুলের থেকে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। আমি লেটস স্টার্ট। নয়ন তো এটা নিয়ে একেবারে প্লাকিং করলো, পেয়ারও ঢুকে গেল, সবাই আমরা খুব প্র্যাকটিস করি। তা আমার বাসা ছিল বকশীবাজার, ওখান থেকে আসতে আমার দেখতাম বিশাল লেখা কি হাজি চান ডেকোরেটর, চাংখার পুল। তা আমি আজম ভাইরা এসে বলতেছে, আজম ভাই তাদের বাবা দেবানন্দ পুলের থেকে প্যাডেল মেরে পৌঁছে পারি না, চাংখার পুলে প্যাডেল। উনি আবার আলম ভাইয়ের সঙ্গে শেয়ার করলো, বললো হ্যাঁ বাচ্চাদের গান ভালোই হবে। তা আমরা তো মানে প্রসঙ্গটা এরকম যে আজম ভাই যে গানগুলি নিয়ে আসতেন, যেমন যেই গানগুলি উনি কোনোদিন লিখতেন না, হয়তো বলতে এই দুলাল ডি মাইনর কর্ডটা ধরো তো, ধরলাম, চুপ 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 অনামিকা চুপ কথা বলো না, হ্যাঁ, তারপর আবার কতক্ষণ পর নাই, কতক্ষণ পর আবার আসলে বলে আচ্ছা এটা লা মুখ দিয়ে এটা ধরতো, তুমি আমি যেখানে কেউ জানে না। মানে ওনার গানের এইগুলি এইভাবে ছিল। পরে এটা স্ট্রাকচারালি দাঁড়িয়ে গেলে তখন উনি অনেক সময় আসতেন, আমরা ততক্ষণ এটা রেডি করে ফেলতাম। তো আলাল দুলালের ব্যাপারটা ছিল, এই প্রসঙ্গটা আসলাম কারণ এখানে নয়ন একটা ম্যাটার আসছে। তো আমরা ইফসা রেকর্ডিং ইনস্টিটিউটে গিয়েছি ওই একটা অনুষ্ঠান করার জন্য, সপ্তবর্ণা, হ্যাঁ, ওখানে 5টা গান হবে। তো গান মোটামুটি রেকর্ডিং শেষ, আমাদের আবার তখন টাইম ছিল 11টার পরে আমরা বাসায় থাকতেই হবে। আজম ভাই জানেন, আজম ভাই বললো যে এই প্যাক আপ। আমি সে আজম ভাই যা ধরলাম, আজম ভাই আলাল দুলাল তো করতেই হবে। পাগল কি এটা বাচ্চাদের গান? আমি সে না করতে হবে। তো পেরু তখন স্নেহার খুলতেছে, বললো না পেরু ভাই। তারপর আমরা একটা টেক দিয়ে চলে গেলাম, বাসে চলে গেছে আলাল দুলাল। আচ্ছা, মানে এটা তো অনিচ্ছাকৃতভাবে গানটা গাওয়া আর কি। আচ্ছা ঠিক আছে করি আর কি, একটা টেক জাস্ট দিয়ে আমরা বের হয়ে আসছি আর কি। তো এখন ওই যে টিভি স্টেশনে গেলাম, তখন তো নওয়াজিশ ভাই ছিলেন, নওয়াজিশ আলী খান। তো হঠাৎ বেজে উঠলো চাংখার পুলে প্যাডেল মেরে পৌঁছে। মানে আমাদের গানের মূল গানের শুটিং শেষ। আচ্ছা, এখন ওইটা তো লাস্ট স্পুলের লাস্টে, তো ওই স্পুল বাজতে বাজতে ওই আলাল দুলাল গানটা চলে আসছে। তারপর আসার পরে তারপরে আজম ভাই তো বলে না এটা বাচ্চাদের গান, নজেশ ভাই বলছে আচ্ছা না শুনি। তো গানটা শোনার পরে উনি দেখলো যে গানটা আসলে একটু ডিফারেন্ট, মানে সবাই আমরা হারমোনি করতেছি, একটাই টেক। তো বললো না এই গানটা করবো। তো তখন আমি আজম ভাইকে বললাম, আজম ভাই নয়ন তো যখন বলবে আলাল যদি ডানে যায় তুমি যাবা, আজম ভাই টেনে ধরবে, দুলাল যায় বামে, মানে উনি আজম ভাই হলো আজি চান, আমরা হলাম আলাল দুলাল। আচ্ছা, তো গানটা টেলিকাস্ট হলো। তো নেক্সট ডেতে নয়ন আসছে, আমার দেখার সময় হয়নি। তো নয়ন আসছে, নয়নের সঙ্গে সবসময় একটা গিটার থাকতো, এবং ওর ইন্টারেস্টিং জিনিস ছিল ও হইলো 1 ঘন্টার একটা রিক্সা ভাড়া করতো। আচ্ছা, ওই রিক্সায় প্র্যাকটিস, তবে আর কি মানুষ ডিস্টার্ব করতো না, মানে চলার পথে প্র্যাকটিস। তা আমি বললাম যে আমার তখন বইয়ের নেশা ছিল, আমি সে একটু নিউ মার্কেট যেতে হবে, গেলাম নিউ মার্কেট। তো একটা বইয়ের দেখতে বই কিনতেছি, তো একটা টিনেজ মেয়ে ওর মাকে বলতেছে দেখো দেখো হালাল দুলাল। হ্যাঁ, তখন আমাদের মানে বুঝতে পারলাম যে এটা খুবই পপুলার একটা গান হয়েছে। এরপরে তো সবাই মনে করতো আমরাই হালাল দুলাল। তো নয়ন তো পরে আমি আগে চলে গেলাম ইউরোপে, তারপরে নয়ন চলে গেল, এরপরে তো অস্থিরের স্থির হয়ে গেল। হ্যাঁ, আলাল দুলাল স্ট্যাবলিশ হয়ে গেল। এই আমরা আসলে তার সম্পর্কে যখন কথা বলতে আসি তখন অনেক রকম স্মৃতি চলে আসে তার কাজের, তার ব্যক্তি জীবনের। আমরা এই পর্যায়ে আসলে তার বিভিন্ন সময়ের বিভিন্ন স্মৃতির কিছু ছবি স্ক্রিনে দেখতে চাই এবং সেই ছবির গল্পগুলো আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি স্ক্রিনে সেই ছবিগুলো দেখার জন্য। আমরা এই ছবিটার গল্পটা একটু শুনি। ফেরদৌস ওয়াহিদ কি বলবেন এই ছবিগুলো? হ্যাঁ, এগুলো তো খুবই এই যে বাদিকের ছবিটা, এটা ছিল কিন্তু তার যখন সে মিডল পজিশনে চলে আসলো, অনেক জনপ্রিয়তার এক ফাঁকের একটা ছবি এটা। আর এটা তো আগের ছবি, মধ্যেরটা। এনিওয়ে আজম খান ইজ আজম খান, ওর সবকিছুর মধ্যে চমক ছিল।
এই ছবিটি নিয়ে কি বলবেন? এটা কিন্তু ওই যে বাংলাদেশ বাংলাদেশ গানটা আছে না, হায় রে হায় বাংলাদেশ, ওই সময়ের ছবি এটা। এবং এগুলো আমার মনে আছে, ও এত বেশি গ্রহণযোগ্য ছিল মানুষের কাছে, বিশেষ করে যুব সমাজের কাছে। ওর ছবিও ছিল একটা মডেল রূপে আসতো। এই ছবিটি প্রসঙ্গে কি বলবেন? হ্যাঁ, এই যে বললাম না, এটা মিড পয়েন্টের ছবি এগুলা। এবং ও কিন্তু ছবিতে নিজে খুব একটা স্টাইল করে তুলতো তা না, ওকে ছবি তোলার জন্য মানুষই অস্থির থাকে। ওগুলাই একবার আমরা পাঞ্জাবির জন্য ছবি তুললাম, এবং এই ছবিটি সম্পর্কে ওই সেই সময়কার ছবি, বাংলাদেশ বাংলাদেশ। তো ওই সময় আমি দেখলাম যে পাঞ্জাবির জন্য মডেলিং এর ছবি, ও খালি বলে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন, ভালো লাগতেছে না দোস্ত, তাড়াতাড়ি চল, এইরকম। তো ওর যে ছবি তোলার প্রতি আগ্রহ না, মানুষই ওর ছবি নিত, সেজন্যই তিনি তারপরে আবার দেখতো, হাসতো, কিন্তু নিজেরা গল্প করতাম, দেখতো এই ছবিটা কেমন, আরে এই ছবিটা তো ভালোই হয়েছে, এই স্টাইলে চলতো। আমরা পরবর্তী ছবিতে চলে যেতে চাই। এই ছবিটি সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। এই যে তার নামের আগে গুরু লেখা, কেন? এই গল্পটি কে বলতে চান? গুরু, এখন এই গুরু টাইটেলটি তার অর্জন, এটা কেউ যে তাকে দিয়েছে দান করে তা না, কিন্তু সে অর্জন করতে পেরেছে। গুরু শব্দটা কিন্তু একটা বিশাল শব্দ, একদম একদম। এখন তার ভালোবাসার গুরু, এটাও কিন্তু কম প্রাপ্য নয়। আমরা একটু দুলাজু আপনার কাছ থেকে শুনতে চাই এই প্রসঙ্গে কি বলবেন, তিনি যে গুরু অর্জন করেছেন। গুরু তো আসলে আমাদের কাছে গুরু ছিলেন, আর এটা ভক্ত কুল থেকে এসছে গুরু। মানে উনি যেখানেই গান গাইতে যাইতেন, আমরা যেখানেই শো করতে যেতাম, ওই একটাই কথা বলতো, গুরু গুরু, সবাই একসাথে একই সাথে এই করতো। তো ওইভাবে আস্তে আস্তে চলে আসছে গুরু। আজম ভাই প্রায় সময় বিরক্ত হইতেন, কি গুরু গুরু বলো। মানে উনি এত সিম্পল ছিলেন যে এই জিনিসগুলোকে উনি নিতে চাইতেন না। তারপরেও তো দেখা যেত ওনার বাসায় সব সময় ভিড়, মানে ভক্তরা আসতেছে, হ্যাঁ, এবং এই একই কথা গুরু। আমরা শুনেছি এই গুরু বলে আসলে রকেট ভাই নামের একজন তাকে সবার রকেট, ইয়েস ইয়েস। আমি একটু এইভাবে বলি, আমরা তার ছবিটিও এ পর্যায়ে স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমরা একটু শুনি এই প্রসঙ্গে। হ্যাঁ, রকেট। আমি একটু বলি, মনে হতেছে সেটা হলো প্রথম ফেজে তো আসলো আজম ভাই ৭২-এর সনে ব্যান্ডটা উচ্চারণ, ব্যান্ডটা ভেঙে গেল। তো আমরা সেকেন্ড ফেজে আসলাম, আমি, নয়ন, পেয়ারু খান, আমাদের বাবু। এরপরে আমি যখন ইউরোপ থেকে ব্যাক করি, আমার খুব সম্ভবত ৮৪, তখন এসে পেলাম নয়ন, এই সেটা রকেটকে। রকেট, মাসুম বেস গিটার বাজাতো, বাবু ড্রাম বাজাতো, আমি এসে রিদেমে জয়েন করলাম। মানে আমি বেসিক্যালি আজম ভাইয়ের সাথে খুব হারমোনাইজগুলি করতাম। আচ্ছা। এবং প্র্যাকটিসে আমি সবসময় আজম ভাইয়ের গানগুলি করতাম, কারণ আজম ভাইকে প্র্যাকটিসে পাওয়া যেত না। তো তখন অনেকগুলি গান হয়েছে, যেমন নয়ন সভা নয়নমণি, সারা রাত জেগে জেগে, অভিমানী, অনেক ভালো ভালো গান। তো রকেটকে দেখছি, হি ওয়াজ এ এক্সেলেন্ট গিটার প্লেয়ার। মানে ও, নয়ন অনেক এক্সেপশনাল ছিল, নয়নের ব্যাপারটা আলাদা, আবার ও আরেক রকম, ও অনেক ভালো গিটার বাজাইতো। তা আমার ওর সঙ্গে অনেক শখ করেছি একসাথে, অনেক। যেমন একটা ঘটনার কথা মনে হয় যে রাজশাহীতে, রাজশাহী ইউনিভার্সিটিতে আজম ভাই প্রথম রাজশাহী ইউনিভার্সিটিতে যায়। তো যাওয়ার পর যেদিন শো শুরু হলো, তো শো ৬টার সময়, ওইটা বাংলাদেশের সবচেয়ে বড় অডিটোরিয়াম। এবং আমার মনে আছে ৩টার দিকে আমি আমি রকেট, মাসুম এবং বাবু, একটা গান আছে আজম ভাইয়ের, মা গো মা, একটু পাওয়ার দিয়ে গানটা করা। তা আমি সাউন্ড প্র্যাকটিস করতেছি, তো ওখানে ১৬টা দরজা ছিল। ৩টা ৫-এ ১৬টা দরজা ভেঙে গেল, লোকজন ভরে গেল স্টেজে, সব মানুষ প্যাকড। সাউন্ড চেক করো হ্যাঁ, সবাই, কিসের সাউন্ড চেক করতেছি। তারপর তো আমরা তাড়াতাড়ি ভয়ে, আমরা কি হবে, তো ওরা আমাদের হলে নিয়ে গেল। আজম ভাইকে বললো, আজম ভাই আপনাকে আরও ১ ঘন্টা আগে স্টার্ট করতে হবে। তো ওই শোটা হয়েছিল, এবং দ্যাট ওয়াজ এ খুবই মেমোরেবল, কারণ লাস্টে একটা গান করি আমরা, জীবনে কিছু পাবো না, একটু মেটাল। তো গানটা শুরু করার সময় পেছনে ছিল ছেলেরা, আর সামনের দিকে মেয়েরা বসছিল। তো সমস্ত লোকজন এক জায়গায় চলে আসছিল। আচ্ছা। তো টিচাররা অনুষ্ঠানটা বন্ধ করে দেয়, কিন্তু আজম ভাই বলে না, গানটা করতেই হবে।
যখন আসলে কথা প্রসঙ্গে মা গো মা এই গানটির কথা আসলো, আমরা স্ক্রিনে এ পর্যায়ে আসলে তার মায়ের সাথে একটি ছবি দেখাতে চাই। আমরা চলে যাচ্ছি ছবিটিতে। এই ছবিটি প্রসঙ্গে আসলে আমরা শুনতে চাইবো, আলম খান সম্পর্কেও শুনতে চাইবো আমরা একটু, পিয়ারু খান আপনার কাছ থেকে। আমি তো আগেই বলেছি যে আজম ভাইদের ফ্যামিলির সঙ্গে আমাদের একটা মানে পারিবারিক একটা ছিল, কারণ আমার বোনরা গান গাইতেন, আলম ভাইয়ের সুরে কাজ করার সুবাদে আর কি পারিবারিক একটা সম্পর্ক ছিল। আলম ভাই ছিলেন মানে এই ফ্যামিলির মানে বাংলাদেশের সঙ্গীত জগতেই তো উনার একটা অবস্থান ছিল, কিন্তু এই পারিবারিকভাবে সঙ্গীতের যে ব্যাপারটা ছিল এটা আলম ভাই এটার মুরব্বী ছিলেন, গার্জিয়ান ছিলেন। আচ্ছা। তো আজম ভাইও যদি কিছু করতো, বা আজম ভাইয়ের ছোট ভাই খোকা ভাই, আমরা অনেকে ভুলে যাই খোকা ভাইয়ের কিন্তু অনেক অবদান আছে, অনেক অবদান আছে। তো সবাই আলম ভাইয়ের কাছে সবাই কিন্তু সবাই বাউডাউন ছিল। আচ্ছা। হ্যাঁ, কারণ আলম ভাই যেটা বলবে উনি উনার ইন্টেলেকচুয়াল দিয়ে বুঝে শুনে কথা বলতেন। তো আলম ভাই কিন্তু খুব কম কথা বলতেন, হ্যাঁ, কিন্তু যেটা বলতেন সেটা কিন্তু একেবারেই পারফেক্ট কিছু একটা বলতেন। তো আলম ভাই এরকম একজন পারফেক্ট মানুষ ছিলেন সঙ্গীতের। তো সেই ফ্যামিলির থেকে উঠে আসা আলম ভাই, আজম খান, আমরা যারা ওনার সান্নিধ্যে কাজ করেছি, তা আলম ভাই তো এক্সট্রাঅর্ডিনারি মানুষ ছিলেন, এটা বললাম। ওনার তো সুরের তো আমরা জানি। তো সেই পরিবার থেকে উঠে আসা ওনার মায়ের ছবি আমরা দেখলাম, আমরা তো কাছে থেকেই সবসময় দেখে আসছি আর কি। তো আর সেই ফ্যামিলির মেয়ে হচ্ছে আমাদের অরণি খান। হ্যাঁ, আমরা আসলে পর্যায়ক্রমে আরো কিছু ছবি দেখতে চাই তার কাজে, তার ব্যক্তি জীবনের। স্ক্রিনে আমরা সেই ছবিগুলি দেখব একে একে। হ্যাঁ, এটা মুক্তিযুদ্ধের ব্যাপারে আমার একটা কথা আছে, হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। সেটা হলো 25শে মার্চ রাতে আমি থাকতাম কলোনিতে, এবং আমি স্ট্রেটলি আমার বাসার থেকে দেখতেছি কমলাপুর থেকে আজম ভাই ওনারা 10-12 জন আসলেন। এসে 11টা সাড়ে 11টা বাজে ওনারা ওখানে একটা বাস ডিপো ছিল, ওখান থেকে সব কোস্টারগুলি এনে ব্যারিকেড দিলেন। ব্যারিকেড দিয়ে সবাই যার যার মতন আবার জসীমউদ্দিন রোড দিয়ে ভিতরে চলে গেল। এবং ওইটাই আজম ভাইয়ের মুক্তিযুদ্ধের শুরু আর কি। আচ্ছা। হ্যাঁ, তো এই যখন ছবিগুলি দেখলাম, এই যে গুরু, নরসিংদীতে একটা গান করেছিল আব্বু, ওখান থেকে আসার পরে এই ছবিটা তোলা হয়েছিল বাসায় আমাদের। ও ওকে, আমরা পরের ছবিতে চলে যাচ্ছি। এটা মনে হয় কমলাপুর না? না, এটা হচ্ছে আপনার নন্দন পার্কে। নন্দন পার্কে একটা কনসার্ট করেছিল, ওই কনসার্টে। এটা হচ্ছে আব্বু যেদিন চলে যাচ্ছে সিঙ্গাপুরে, আচ্ছা, সেই দিনের ছবি। ছবিতে আসলে কারা কারা আছেন একটু যদি বলতেন। ছবিতে আছে যে বাবু আঙ্কেল আছে, তারপরে আমার বড় বোন আছে, বড় বোনের মেয়ে আছে, আর পিছনে সিঁড়িতে আছে আমার চাচি। বাহ, আমরা পরের ছবিতে একটু যেতে চাই। তো আমরা সবাই জানি হাই বাচ্চু আঙ্কেল। এটা একটা কনসার্ট ছিল, সেটা হচ্ছে রবি মার্চ করেছিল সম্ভবত, ওই কনসার্টের ছবি। আচ্ছা, মাকসুদ আঙ্কেল। এটা হচ্ছে আপনার সম্ভবত 98-এ আপু তখন আপনার মোহামেডান টিমে খেলতেন। আপু ক্রিকেট খুব পছন্দ করতেন। আচ্ছা, ওই সময় একদিন কি বলবেন? হ্যাঁ, আমি একদিন কমলাপুরে আসলাম, দেখি আজম ভাই গোসল টোসল এত সকালে করে না, চুল আশ্রাইতেছে, মানে খুব ব্যস্ত। ছোট্ট একটা টিভি ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা হবে। আচ্ছা, কোনো কথা বলা যাবে না, স্ট্রেট বসে গেলেন। এবং ওরে বাবা, হি ওয়াজ, মানে কি পরিমাণ ক্রেজ ছিলেন ক্রিকেটের ব্যাপারে, নিজেও খেলতেন। হ্যাঁ, আর বলতো যে একসময় ভালো করবে, বাংলা করবে। আচ্ছা, আজম ভাই কিন্তু সুইমিং ইনস্ট্রাক্টর ছিলেন। আচ্ছা, এটা স্টেডিয়ামে আমাদের যে সুইমিং পুলটা আছে
মোশাররফ সুইমিং পুল। হ্যাঁ, মোশাররফ সুইমিং পুল। ওখানে কিন্তু উনি সুইমার ছিলেন। সুইমার ছিলেন, শেখাতেন। আমরা আসলে তার বর্ণিল জীবন এবং তার জীবনের গল্প এবং ছবিতে ছবিতে আসলে তার অনেক কাজ আমরা দেখে এলাম এবং আপনাদের কাছ থেকেও আসলে তার সম্পর্কে এবং সে সময়ের ব্যান্ড সঙ্গীত সম্পর্কে অনেক কিছু জানলাম। আমাদের ভীষণ ভালো লাগলো। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আসলে আজকের দিনে তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তিনি আসলে সকলের অন্তরে থাকবেন তার কাজের মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমরা বিদায় নিব দর্শকদের কাছ থেকে, তবে সেই বিদায়টা হবে গানের মাধ্যমে। আমরা গান শুনতে শুনতে বিদায় নিতে চাই। আচ্ছা, একটু বলি যে নীলু ভাইকে আমরা মনে হয় মিস করে গেলাম। এখানে আজম ভাইয়ের সঙ্গে নীলু ভাইয়ের অতপ্রততা মানে গান বানানোর ব্যাপারে। তো নীলু ভাইয়ের অনেক কন্ট্রিবিউশন আছে এই উচ্চারণ ব্যান্ডে, এবং আজম ভাইয়ের ডান হাত বলা যায় বা বাম হাত, এরকম একটা পজিশন ছিল। তো আমরা কি নীলু ভাইয়ের কোনো গান? নীলু ভাইয়ের গানটাই করছি। আমরা নীলু ভাইয়ের গান শেষ করি। আমি চেষ্টা করব ওর সঙ্গে একটা হারমোনি করার। জীবন চলিয়া যাবে এমনি, বহে চলে স্রোত ধারা যেমনি, কাঁদে শুধু মোহনা, কোথায় হারিয়ে গেলে, কোথায় হারিয়ে গেলে, হৃদয় সাগর মরুভূমি মৌসুমি, নানা তুমি কোথায় হারিয়ে গেলে, কোথায় হারিয়ে গেলে, কোথায় হারিয়ে গেলে, কোথায় হারিয়ে গেলে। বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং এরই মাধ্যমে আমরা আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা এবং আর একদিন পরেই আসলে আমাদের ঈদ উৎসব, ঈদ উল আজহা। আপনাদের সকলকে ঈদেরও অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আশা করছি প্রিয়জনদের সাথে নিয়ে চমৎকার একটি ঈদ আয়োজন আপনারা উপভোগ করবেন। আপনাদের সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।